নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। আজকে এই মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং যে বিষয়টিতে আলোচনা করা আজকের দিনে রাজ্য রাজনৈতিক প্রেক্ষাপটে শুধুমাত্র নয়, একজন সাধারণ মানুষ হিসাবে তাদের পক্ষ থেকেও এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করাটা অনেকটাই জরুরি। যেহেতু আমরা সংবাদ মাধ্যম, সেখানে সংবিধানের চতুর্থ স্তম্ভ, সেখানে আমাদের অধিকার রয়েছে বা সেখানে আমরা দায়িত্ববোধ মনে করি যে জনগণের হয়ে কথা বলা, এবং সেখানে দাঁড়িয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনায় থাকবো। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আমাদের স্টুডিওতে আমাদের চিফ এডিটর, তার সাথে সাথে আমাদের সহকর্মী, আমরা একসাথে প্রত্যেকে মিলে কাজ করি। আমাদের সাথেই রয়েছেন রাজেশ ত্রিপুরা স্যার। নমস্কার ত্রিপুরাবাসীকে। প্রথমত আমরা আজকে যে ম্যাটারটি নিয়ে এসেছি পূজা, আজকে আমরা দেখতে পেরেছি যে প্রথমত বিশ্ববন্ধু সেন যে আমাদের অধ্যক্ষ রয়েছেন, উনি অসুস্থ আছেন। উনি অতি শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফেরুক, ওটা আমরা চাই। প্রথমত হচ্ছে গিয়ে উনি যেভাবে অসুস্থ হয়েছেন বা ওনার যে তড়িঘড়ি করে আপনার হাঁপানিয়া থেকে আইএলএসে আসা, আইএলএস থেকে এখন যে জিবিপি হসপিটালে যত বড় বড় ডাক্তাররা আছে ওরা গিয়ে চিকিৎসা করেছেন, ঠিক আছে, ভালো কথা, ওটা। কিন্তু মিহিরের বেলায় আজকে আমরা যে কথা নিয়ে আলোচনা করবো ওটা হলো মিহিরকে নিয়ে। মিহিরে কি দোষ ছিল? ওনাকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে সব ভিভিআইপি বলে সব ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। কি সরকার পক্ষের কি জিবির যে পরিকাঠামো তার উপর কি বিশ্বাস ছিল না? তা নিয়ে তো আমাদের তড়িঘড়ি কথা বলতে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমরা দেখেছি 7 ঘন্টা ধরে ট্রাক ড্রাইভারটা ফেসেছিল, না এসডিএম গিয়েছে, না কোনো কর্তৃপক্ষ গিয়েছে, না কোনো বিধায়ক গিয়েছে, না কল্যাণী রায় গিয়েছে। কিন্তু কল্যাণী রায়কেও আমরা দেখতে পাই। আমি পিসিআরকে একটু রিকোয়েস্ট করব যে কালকের যে ঘটনাটা, গতকালকে যে ঘটনাটা হয়েছে ওই ঘটনাটা যদি একটু আমাদের স্ক্রিনে দেখান, যে ত্রিপুরাবাসীকে যে কিভাবে সিএম থেকে শুরু করে যারাই ছিল নেতৃবৃন্দরা সবাই কিন্তু তড়িঘড়ি গিয়ে দূরে গিয়েছে। বিরোধী দল নেতা জিতেন চৌধুরীকে দেখা গেছে। তাহলে আমরা কি মনে করব? শুধু ভিভিআইপি হলেই এই দেশে বা এই ত্রিপুরা রাজ্যে বাঁচার অধিকার আছে? মুখ্যমন্ত্রী তো তাও বলেছিলেন পূজা, তুমি একটা জিনিস লক্ষ্য করো যে মুখ্যমন্ত্রী এটাও বলেছিলেন যে কি উনি ফ্লাইটের জন্য এয়ারবাসের জন্য রেডি করে রেখে ব্যবস্থা নিয়েছিলেন। তাহলে তুমি বলো যে একটা মুখ্যমন্ত্রী তো দেখেছিলেন, মুখ্যমন্ত্রীও দেখেছিলেন, বিধায়করাও দেখেছিলেন এই যে মিহিরের কাহিনীটা। একজন কি টিপ্পণী করেছেন বা একজন কি করেছেন কোনো প্রমাণ আছে বলতে পারো? এটা আমরা অবশ্যই আজকের দিনে প্রশাসনিক দপ্তরের বা প্রশাসনিক যে একটা দপ্তর রয়েছে সেই দপ্তর এবং তার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের যে অবস্থা রয়েছে সেগুলো নিয়ে আলোচনায় থাকছে বিশেষভাবে। এবং সেখানে আমরা অবশ্যই বিধানসভার যিনি অধ্যক্ষ রয়েছেন বিশ্ববন্ধু সেন, উনার দ্রুত আরোগ্য কামনা করছি। কিন্তু তার পাশাপাশি এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করাটাও অনেকটাই জরুরি। যে বিষয়ে আপনি বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা বহু জায়গায় মঞ্চে দাঁড়িয়ে এমন বক্তব্য রাখতে দেখেছি যে রাজ্যের জিবিপি যে প্রধান রেফারেল হাসপাতাল, সেই হাসপাতালে নিউরোলজিস্ট থেকে শুরু করে এমন বড় বড় ডাক্তাররা রয়েছেন যে রাজ্যের জনগণকে এখন থেকে আর চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে যখন ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ আগরতলা থেকে ধর্মনগরগামী একটি ট্রেনে করে যাওয়ার কথা ছিল বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে, এবং তখন ট্রেনে ওঠার বা ট্রেন চালু হয়নি তার কিছুক্ষণ আগেই তিনি বাথরুমে যান এবং সেখানে গিয়ে তিনি মাথা ঘুরিয়ে পড়ে যান। তার পরবর্তীতে ওনাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় যে টিএমসি রয়েছে, অর্থাৎ ত্রিপুরা মেডিকেল কলেজের যে হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হয় এবং তার পরবর্তীতে হয়তোবা ডাক্তারই সেখান থেকে রেফার করে দেন। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সরকারি হাসপাতাল, প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে না নিয়ে গিয়ে ওনাকে সরাসরি নিয়ে যাওয়া হয় আইএলএস হাসপাতাল, যেটি নাকি বেসরকারি হাসপাতাল। বেসরকারি হাসপাতাল অবশ্যই চলবে, আমরা সেই ব্যাপারে আমরা অবশ্যই বিরোধিতা করছি না, কিন্তু বিষয়টি হচ্ছে যে বেসরকারি হাসপাতালকে কেন প্রথমে প্রাধান্য দেওয়া হলো? যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের জনগণ রাজ্যের রেফারেল হাসপাতালের উপরেই ভরসা রাখতে পারেন আর বাইরে চিকিৎসা করতে যেতে হবে না, তবে বিধানসভার অধ্যক্ষের ক্ষেত্রে কেন সেটা আমরা বিরূপ দেখতে পেলাম? তুমি যে বিষয়টি বা আপনি যে বিষয়টি বললেন সেটি হচ্ছে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববন্ধু সেনকে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার পরবর্তীতে এয়ারবাসের ব্যবস্থা করে নেওয়া হয়েছিল বাইরে নিয়ে যাওয়া হবে বলে। তবে কেন
জিবি হাসপাতালকে সেক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়নি, সেটা কিন্তু আজকের দিনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং আপনি যে বিষয়টি বলছিলেন সেই বিষয়ে যদি আমরা দেখি যে মিহিরের ক্ষেত্রেই হোক বা বিশ্রামগঞ্জের ক্ষেত্রেই হোক, প্রশাসনিক ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে অনেকটাই ন্যাক্কারজনক চিত্র উঠে আসছে। আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন বিশ্রামগঞ্জের ঘটনায়, সেখানে রাতে যখন পুলিশ কর্মীদের সেখানে দায়িত্বে দেওয়া হয়েছিল তারা মদমত্ত অবস্থায় পড়েছিল। সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন যে প্রশাসনিক তৎপরতা বা ভূমিকা সেখানে এই ধরনের ভূমিকায় আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মদমত্ত অবস্থায় দেখেছি, ওটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে ওই আইনত নিয়ে আমরা যে মেটাটি নিয়ে কথা বলছি পূজা, এখন আমাদের বা তুমিও জানো যে আমাদের স্টুডিও থেকে জিবিপি হসপিটাল 5 মিনিটের দূরত্বে। তাহলে আমরা অনেক নিউজ করি বা প্রতিবাদ করি পাবলিকের হিতে বা ত্রিপুরাবাসীর জন্য, ত্রিপুরাবাসীকে ভালো সার্ভিস দেওয়ানোর জন্য অনেক খবর এখান থেকে টেলিকাস্ট করে থাকি বা তথ্য আমরা তুলে কথা বলে থাকি। তো আজকে আমার একটাই কথা, মানে একটাই বক্তব্য, যদি জিবিপি হসপিটালের উপর মাননীয় অধ্যক্ষেরই যদি বিশ্বাস না থাকে তাহলে ত্রিপুরাবাসী কিভাবে বিশ্বাস করবে? এটা হচ্ছে গিয়ে যে পয়েন্টটা। আর যেটা বলেছে যে বিশ্রামগঞ্জের কাহিনীটা, ওটার মধ্যে মুখ্যমন্ত্রী আমি মনে করি ভালো পদক্ষেপ নিয়েছেন, যে যিনি গাড়ি ভাঙ্গার জন্য উস্কিয়েছেন ওনাকে ধরেছেন, উনি সরকারি কর্মচারী বটে, তো ওনাকেও অ্যারেস্ট করেছেন। আর যিনি যে মেয়েটিকে ও করেছে, হ্যারাসমেন্ট করেছে, ওই মেয়ে ওকেও ধরেছেন। আমি মনে করি সরকার এখানে ভালো রোল প্লে করেছে। কিন্তু একটাই আমার প্রশ্ন, আজকে যদি মিহির যদি অধ্যক্ষের মতো বিশ্ববিন্দু সেনের মতো যদি কোনো একটা লোক থাকতো বা লোক হতো, বিবিআইপি হতো, তাহলে কি আজকে মিহির মারা যেত? মিহিরের মা, আজকে মিহিরের যে মিহিরের যে ইনসিডেন্টটা ঘটেছে আজকে কতদিন হবে? বেশ থেকে 4-5 দিন হবে। এই 4-5 দিনের মধ্যে ভগবান এমনভাবে লীলা খেলা করে দেখিয়ে দিয়েছে আমাদের যে আমাদের ঘাটতিটা কোথায় আছে। তাহলে কি এই ত্রিপুরা রাজ্যে বাঁচতে হলে বিবিআইপি হতে হবে? আজকে যদি মিহিরকে যদি একটু যতটুকু করেছে, আজকে আমি একটা কথা বলতে চাইবো, এইরকম তো অনেক ইনসিডেন্ট হয়েছে। আজকে যে আমি দাবাং একজন পুলিশ অফিসারের কথা মনে পড়ে যাচ্ছে, তেলিয়ামুড়া এসডিপিও ছিলেন যিনি প্রসন্নকান্তি ত্রিপুরা, তো উনি যদি থাকতেন আমার মনে হয় আজকেও মিহির বেঁচে থাকতো। আমি একটা অফিসারকে দেখিনি, একটা ও যে নিজের বলে ও করতে, যে মেশিনগুলো এনেছে, মেশিনের পরিকাঠামোগুলা আমরা দেখতে পেয়েছি। যে আমি পিসেরকে রিকোয়েস্ট করবো যে আপনি একটু যদি পারেন আমাকে ওই ফুটেজটা দেখাবেন, যে মেশিনগুলা যে এনেছিল ওই মেশিনগুলো স্টার্টই হচ্ছিল না। ও তো বলছিল আমি বাঁচতে চাই, আমাকে এইভাবে বাঁচাও, এইভাবে যাও, কারণ ও একটা ড্রাইভার, ও জানে যে কিভাবে হলে ও বেরোতে পারবে, কিন্তু একজন ও করেনি। আর তারপরেও ওই দেখুন মেশিন, আমি দেখাচ্ছি যে পিসিআর আমাদের দিকে দেখিয়েছে, মেশিনগুলো স্টার্টই হচ্ছে না। মেশিনগুলো যদি স্টার্ট হতো, সঠিক কাজ হতো, তাহলে কি আজকে ওই দিনটা দেখতে হতো? মিহির আমাদের পাশে থাকতো। মিহিরের বাবা কেঁদে কেঁদে একটা কথাই বলছিল যে আমার ছেলের পা চলে যাক, হাত চলে যাক, আমার ছেলেটা তো বেঁচে থাকতো। আমার বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই, মিহির বাদে কেউ নেই। তাহলে কি দোষ ছিল মিহিরের বাবার, মিহিরের পরিজনের? মিহিরের ঘরে কামাই করার মতো কোনো লোকে ছিল না। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই চিত্র, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সেই বিকল হওয়া মেশিন, যে মেশিন নিয়ে আসা হয়েছিল মিহিরকে উদ্ধার করার জন্য, একেবারে 18 মোড়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় যখন ট্রাক দুর্ঘটনাটি ঘটে, তার পরবর্তীতে যে মেশিন নিয়ে আসা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন কেমন অবিকল মেশিন রয়েছে, একেবারেই সেই মেশিন চালানোই যাচ্ছে না। সেই মেশিন নিয়ে আনা হয়েছিল সেই মিহিরকে উদ্ধার করার জন্য, যে নাকি প্রায় 5 থেকে 7 ঘন্টা মৃত্যুর সাথে সেখানে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। এবং গোটা রাজ্যবাসী সেখানে সাক্ষী রয়েছে। আরও একটি বিষয় না বললেই নয় যে মিহিরের পরিবার তাদের সন্তানকে হারিয়েছেন, সেটা অনেকটাই দুঃখজনক বিষয়। এবং প্রশাসনিক ক্ষেত্রে নানান পরবর্তী সময়ে আমরা সাসপেন্ড হতে দেখেছি এবং শোকজ করা হয়েছে। এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন যে একটা প্রাণ চড়ে গেল? সাসপেন্ড করা তো ওটা সলিউশন নয়। সাসপেন্ড করলেই যদি সলিউশনটা হতো তাহলে তো ত্রিপুরা যে ও কেন ওরা 10টা অফিসারকে ও সাসপেন্ড করে, তাহলে ও মিহিরকে কি ফিরে পাওয়া যাবে? মিহিরকে তো ফিরে পাওয়া যাবে না। এখানে মেন তো হচ্ছে গিয়ে আপনি একটা জিনিস করুন, আমরা যে চিত্রটা দেখেছিলাম ওই চিত্রের মধ্যে কোনো অফিসারকে দেখেছেন? আপনি দায়িত্ববান অফিসারকে দেখেছেন? না ডিসিএমকে দেখেছেন? কেন আপনি এসডিএমকে সাসপেন্ড করবেন? ডিসিএম কোথায় গেল?
এসডিএম এর নিচে যারা কাজ করে ওদেরও তো দায়িত্ব ছিল না। ডিসিএম কে প্রমোশন দিয়ে আপনারা ইনকোয়ারি করে দেখবেন, এটা আমরা পরের বার আমরা খবর নিউজ করব ওটা নিয়ে। ডিসিএম কে এনে ট্রান্সফার করে প্রমোশন দিয়ে ভালো জায়গায় বসিয়েছেন কেন ভাই? ডিসিএম এর কি দায়িত্ব ছিল না এখানে? ডিসিএম এর নির্ঘাত দায়িত্ব ছিল এখানে। এসডিএম যেমন সাসপেন্ড হয়েছে, আমার মনে হয় ডিসিএম কেও সাসপেন্ড করা প্রয়োজন ছিল, পুলিশ অধিকারীকে করা ছিল। যে এত যে করেছে, এত লীলা খেলা করেছে, আমরা এইভাবে করছি, কত প্রোগ্রাম করে দেখিয়েছে আমাদের, আমরা চালিয়েছি, যে কোনো ডিভিশন বাদ আছে যে প্রোগ্রাম করেনি যে না আমরা এই যে এরকম যদি কোনো পরিস্থিতি হয় তাহলে আমরা কিভাবে মোকাবেলা করব? এগুলো কি ছিল? আমাদের জনতার ট্যাক্সের টাকা দিয়ে তো এগুলো হচ্ছিল না। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করেছে কিসের জন্য? এই যে দুর্যোগ মোকাবেলা টিমের যে এই মেশিনপত্র এভাবে বিশেষভাবে পরিকাঠামোগত দিক থেকে একেবারে বিকল অবস্থায় পড়ে রয়েছে, সেইগুলোর কেন মেনটেনেন্স নেই? সেক্ষেত্রেও কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়। এবং আরও একটি যে প্রশ্ন থাকে, আমরা পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হতে দেখি একটা বিষয়, বা প্রত্যেকের মুখে মুখে একটা কথাই, যে একটা জীবনের মূল্য কি শুধুমাত্র 6 লক্ষ টাকা? কেননা আমরা দেখতে পাই যে সেখানে দুর্যোগ মোকাবেলা টিমের তহবিল থেকে 4 লক্ষ টাকা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সেখানে বা যে ফান্ড রয়েছে সেখান থেকে 2 লক্ষ টাকা, টোটাল 6 লক্ষ টাকার খামদড়ি। আমি তো একটা কথাই বলছি বারবার, পূজা দেখো, মিহিরের বাবা যদি এখন দাঁড়িয়ে বলে যে না আমি 6 লক্ষ টাকা নয় আপনাকে 6 কোটি টাকা দেব, আমার মিহিরকে আপনি এনে দিন, পারবে? আর শুধু একটা মিহির নয়, কালকে এমন হতে পারে আমার মা, আমার বোন, বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো একটা বড় দুর্ঘটনা হয়েছে, কালকে দেখবেন যে বোট স্টার্ট হচ্ছে না, জল বেড়ে গেছে, আমরা জল ডুবে মরে গেছি, আমাদের পরিবার মরে গেছে, তাহলে আমরা কতটুকু সুরক্ষিত? খালি ওদের কথা বললে হবে না তো, আমরা কতটুকু সুরক্ষিত? এটা হচ্ছে এই বড় প্রশ্ন। যে আমরা দেখেছি কিছুদিন পূর্বে, আমি আমার নিজের গ্রামের রাস্তার জন্য আমাকে ধর্নায় বসতে হয়েছে। একটা জিনিস বলুন, 5,000 কোটি, 10,000 কোটি, 22,000 কোটি, খালি কোটি আর কোটি, 2,000 কোটি, 3,000 কোটি কেন্দ্র সরকার থেকে এই আসছে, কোথায় যাচ্ছে এই টাকা? আমাদের প্রশ্নে কোনো ভুল আছে কি বলো? পাবলিক জানতে চায়, জনতা জানতে চায়, আপনারা কোথায় খরচ করছেন এই টাকাটা? রাস্তা নেই, জল নেই, বিদ্যুতে আপনি স্মার্ট মিটার লাগিয়েছেন, ওই স্মার্ট মিটারে ঘাপলা। আপনি গ্রামে ঘুরে আসলে আমি ওই নেতাদেরকে বলবো আপনি একবার আপনাদের গ্রামে ঘুরুন, ঘুরলে বুঝবেন যে মানুষ কি কষ্টে আছে। এখন আমরা চ্যানেলে এখন আমরা 2 সহকর্মী বসে আলাপ করছি এটা নিয়ে, হ্যাঁ, কালকে আবার ওটা নিয়ে অ্যাটেকও হতে পারি আমরা, কিন্তু আমরা তো সত্যতা তুলে ধরবো। আমাদের কাজ হচ্ছে সত্য তুলে ধরা আর পাবলিকের সুখ দুঃখ নিয়ে কথা বলা, এটা হচ্ছে আমাদের কাজ। আমাদের কাজ করে যাব, কে কি করেছে বা না করবে আমাদের ওটা নিয়ে আমরা চিন্তা করব না। আর দ্বিতীয় কথা, বিধায়করা স্যালারি নিচ্ছেন, বিধায়করা গাড়ি নিচ্ছেন, তেল নিচ্ছেন, মোথা থেকে শুরু করে যত নেতারা আছে, চিনুপুটি নেতারা আছে, আপনি বলুন, যার রিক্সা ভাড়ার পয়সা ছিল না ও এখন স্করপিও এন নিয়ে ঘুরে, ভাটা কত পান? এমডিসি থেকে শুরু করি না আপনাকে, আমি খালি এই বিশ্ববন্ধু সেন বা এই স্টেট গভর্নমেন্ট নিয়ে কেন থাকবো? আমরা একটু টিটিএডিসি থেকে ঘুরে আসি। আপনি বলুন, আজকে সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া কি ছিল, কি হয়েছে? মহারাজের রাইট হ্যান্ড বলে যাকে চিনি আমি, রোনেল দেব বর্মা, ও কোথায় ছিল, কোথায় গিয়েছে? রোনেল দেব বর্মাকে আমরা দেখেছি এমডিসি হওয়ার, ইএম হওয়ার পূর্বেও দেখেছি, এখনো দেখছি, কি ছিল, কি আছে, হয়েছে। তাহলে আমি একটা জিনিস কথা বলবো, আপনি তো আর ও নেই যে রাজা হরিদাস পালের কোনো বংশধর নয় যে আপনাকে কোটি কোটি টাকা স্বর্ণ, গাড়ি বাড়ি ছেড়ে দিয়ে গিয়েছে। এমডিসি ইএম হওয়ার আগে আপনি কি ছিলেন, এখন কি হয়েছেন? আপনি বলতে পারবেন যে একটা জিনিস, আমি পূজা তোমাকে একটা কথা বলবো, আমরা অনেক এডিসি এলাকাতে নিউজ করতে যাই, অবশ্যই ওই নিউজ করতে যখন যাই, তুমি রাস্তার অবস্থা দেখতে পেয়েছো? অবশ্যই, একেবারে চলাচলের সুবিধাই নেই। তাহলে এই যে কথাগুলা তোলার মতো কেউ নেই, উঠানোর কেউ নেই। যদি কেউ এটা নিয়ে আওয়াজ তোলে, ওটা ব্রেক করা হবে, আমার গাড়ি ভাঙচুর হবে, আমার বাড়িতে ঢিল মারা হবে। কিছুদিন পূর্বে আমরা একটা বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা কন্ট্রাক্টর থেকে কিভাবে টাকা তুলছিল ওটা আমরা দেখিয়েছিলাম, তা নিয়ে কত এলিগেশন, কত কিছু উঠেছে। ঠিক আছে, উঠুক, ওটা দিয়ে তো আমরা কোনোদিন না পরোয়া করেছি না করব। এইখানেও সেম,
আপনি একটা এমডিসি ইএম বলুন যে ওরা এলাকাতে কাজ করেছে। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যত কথা আছে একটা কথা উনি রেখেছেন বলুন? নাটক মঞ্চ শুরু করেছেন, নাটক মঞ্চ করেছেন বড়মুড়াতে হাতাই কতরে। তখনই ফোন এসেছে, উনি কি বলেছেন? হ্যাঁ, দিল্লি সে ফোন আয়া হে, জানা পড়েগা। আপনার কি যখন মাইক্রোফোনটা ধরেছেন তখনই কি আপনার ফোনটা আওয়ার ছিল? আমার কথাটা যদি কোনো ও থাকে তুমি বলতে পারো পূজা যে না আপনার কথাটা এই জায়গাতে ভুল আছে স্যার। আমার বক্তব্য হচ্ছে কি ত্রিপুরাবাসী এত বেকুব নয়, ঠিক আছে? টিটিএডিসি এরিয়ার মধ্যেই পড়ে, ওই এরিয়া থেকে ভোট পেয়ে কমলকলে পাশ করে এসছেন, ওখান থেকে বিধায়িকা হয়ে এসছেন। তাহলে বিশ্ববন্ধু সেনের জন্য যেভাবে আপনারা এসছেন এইভাবে যান না ওর জন্য। ওই সাধারণ জনগণ আপনাদের ভোট দিয়েছে বলেই তো আপনারা আজকে চেয়ারে। সরকারি গাড়ি দিয়ে ঘুরছেন, সরকারি তেল পুড়িয়ে চলছেন, সরকারি টাকায় টিফিন খাচ্ছেন, সরকারি টাকায় ঘরের সরকারি কোয়ার্টারে রয়েছেন, এমনকি সার্ভেন্টটা পর্যন্ত আপনার সরকারি। তাহলে এই সরকারি টাকাটা কোথা থেকে আসে? প্রথমত এটা নিয়ম, আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আসে। একটা বাচ্চা যখন জন্ম হয় তখন থেকে ট্যাক্স দিয়ে ও বড় হতে থাকে। একটা আমরা যখন ম্যাচেস কিনি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা কিন্তু ট্যাক্স পেয়ার, ওটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তোমরা এই বিলাসিতার জীবনযাপন করছো, আমাদের সার্ভিস দেবে না কেন? আমি তো একটা কোশ্চেনে করব, এইবার যদি গত আগামী 26-এ 2026 এডিসি ইলেকশন বলো বা 28-এর যে কোনো ইলেকশন বলো বা এমপি ইলেকশন বলো, গেলে একটা কোশ্চেনই বলবে, তুমি যখন তোমার পার্টির ফ্ল্যাগটা তুমি এরিয়াতে লাগাবে, একটা কথাই জিজ্ঞেস করব পাবলিককে, আমি বলবো যে একটা কথাই বলো, তুমি আমার গ্রামের জন্য কি করেছো আমাদের বলি, তারপরে ফ্ল্যাগটা লাগাও, আমি তোমাদেরকেই ভোট দেব। তুমি যা কথা দিয়েছো কতটুকু কথা রেখেছো? মহারাজের উপরও অনেক বিশ্বাস ছিল, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা তো সাংবাদিকতা করি কিভাবে বিজেপি সরকারটা ঘুরে এসছে। হ্যাঁ, আমরাও খুশি সরকার ঘুরে এসছে, ডাবল ইঞ্জিনের সরকার, উন্নতি হবে আমাদের ত্রিপুরার। কিন্তু কোথায় উন্নতিটা কোথায়? আজকে অধ্যক্ষ নিজেই তো বিশ্বাস করতে পারছে না জিবিপি হসপিটালকে। লক্ষ লক্ষ লোক আমরা এই জিবিপি হসপিটালের ভরসায় আমরা বাঁচি। একেবারে একটু ঘুরে আসো, ফ্লোর সাফ নেই, এসি নেই, ভেন্টিলেশন নেই, একটা ইমার্জেন্সি ওয়ার্ডে পেশেন্ট আছে, এমনভাবে ইমার্জেন্সিটা করে রেখেছে, লিফটও বিকল। আর প্রাইভেট সি তো আছে। আর সবচেয়ে ডেঞ্জারাস ম্যাটার হচ্ছে কি ইন্টার্নশিপ দিয়ে হসপিটালটা চালানো হচ্ছে। স্পেশাল ডক্টররা তো এসি রুমে ঘরে বসে থাকেন, নিজেরা ত্রিপুরাতে এসে এমন মুগুরগা বানিয়েছেন যে নিজেরাই হসপিটাল খুলে বিজনেস করছেন। সরকারি টাকা খরচ হচ্ছে কিন্তু সঠিক জায়গায় যে এটা এস্টাবলিশ হচ্ছে তা নয়। কোথায় হচ্ছে তা? ওটা তো আমার মনে হয় ওটা বিশ্ববন্ধু সেনও ভালো করেই জানেন। তার জন্য ওনার পরিবার ওই রিস্কটা নেননি। উনার সামর্থ্য আছে, উনি গিয়ে ভালো একটা হসপিটালে বা প্রাইভেট হসপিটালে উনি চিকিৎসা করাতে পারবেন। তাহলে বাকি জনগণরা কি করবে? ওরা কি মরবে? ঠিক সেই, কেননা বেসরকারি হাসপাতালে সেখানে গিয়ে প্রত্যেকের সেভাবে চিকিৎসা করাটা কিন্তু একেবারেই সম্ভব নয়। কেননা অনেকেই আমাদের রাজ্যের বেশিরভাগ অংশই দরিদ্র সীমার নিচে বসবাস করে, এবং সেখানে দাঁড়িয়ে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী বলে থাকেন বিভিন্ন মঞ্চে যে জিবিপি হাসপাতাল এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে রাজ্যের জনগণকে বাইরে কোথাও যেতে হবে না। সেখানে বড় প্রশ্ন থাকছে যে গতকালকের যে ঘটনাটি উঠে এসেছে, আমরা দেখতে পাই টিএমসি থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় আইএলএস হাসপাতালে। সেখানে প্রশ্ন থেকেই যায়, তবে সরকারের কি সরকারি দপ্তরের উপর বা এই যে জিবিপি হাসপাতাল রয়েছে তার উপর কোনো ভরসা নেই বা আস্থা হারিয়ে বসেছেন? কি কারণে হারিয়ে বসেছেন, বা তবে কেন সাধারণ জনগণের জন্য সেখানে আশ্বাস দেওয়া হয় যে রাজ্যের বাইরে চিকিৎসা করতে যেতে হবে না? রাজ্যে এমন বহু জনগণ রয়েছে যাদের বাইরে গিয়ে চিকিৎসা করার মতো সামর্থ্যও নেই, এবং সেখানে দাঁড়িয়ে কিভাবে সম্ভব সেগুলি আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বড় বড় মন্ত্রীবর্গ, ক্যাবিনেটের সদস্যরা প্রত্যেকেই কিন্তু আইএলএস হাসপাতালে গিয়ে উপস্থিত ছিলেন সেখানে বিশ্ববন্ধু সেনের শারীরিক পরিস্থিতি দেখার জন্য। এবং আমরা এই বিষয়টিকে সাধুবাদ জানাই
কেননা যাওয়াটাই প্রয়োজন। কিন্তু তবে মিহিরের ক্ষেত্রে অন্যরকম কেন, বিরূপ কেন? মিহিরের ক্ষেত্রে আমরা দেখতে পাই দুদিনের পর সেখানকার বিধায়িকা কল্যাণী রায় যিনি রয়েছেন বিধানসভার মুখ্য সচেতক, তিনি দুদিন পর যায় এবং উনার ফান্ড থেকে তিনি 50,000 টাকা সেই পরিবারের জন্য ধার্য করে দিয়েছিলেন। কিন্তু বিষয়গুলো থাকছে যে অন্য যারা ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা অবশ্যই সমবেদনা প্রকাশ করতে দেখেছি সামাজিক মাধ্যমে, কিন্তু অন্যান্য মন্ত্রীবর্গরা তখন কোথায় ছিলেন? রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রকে বা স্বাস্থ্য ক্ষেত্রকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা প্রশাসনিক আধিকারিকরা কাজ করছে না এমনটা বলবো না, কেননা বিশ্রামগঞ্জের পর আমরা বলবো যে সাধুবাদ জানাই, সেখানে বিশ্রামগঞ্জে যারা আধিকারিকরা ছিলেন তারা তড়িঘড়ি কাজ করেছেন এবং সেখানে পদক্ষেপ গ্রহণ করেছেন এবং গ্রেফতার করা হয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই। এবং এমনভাবে যেন প্রশাসনিক আধিকারিকরা সকলের ক্ষেত্রে কাজ করে থাকেন সেটাই কিন্তু আমরা আশা রাখবো আগামী দিনেও, যাতে আবারও কোনো মিহির রাজ্যের বুকে মিহিরের মতো ঘটনা না উঠে আসে। এবং অন্য ক্ষেত্রে যদি আমরা দেখি, স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে আজকের দিনে তো একটা বড় প্রশ্ন থেকেই যায়, যেহেতু আমরা এত বড় একটি ঘটনা গতকালকে উঠে এসেছে, তবে কি সরকারি দপ্তরকে বিশ্বাস করতে পারছে না? জিবিপি হাসপাতালকে নিয়ে যে শিরোনামে খবরগুলো থাকে প্রত্যেক দিন, সেগুলি কি তাহলে সত্য? সেই বিষয়গুলো কিন্তু আজকের দিনে বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। এ বলে আজকের দিনে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করব। আমার সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত আমাদের সহকর্মী রাজেশ ত্রিপুরা। আমরা একসাথে বসে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, কেননা আমরা মনে করি এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা অনেকটাই জরুরি, যাতে করে রাজ্যের কর্তৃপক্ষ যারা রয়েছেন, রাজ্যের অভিভাবক প্রত্যেকে যেন এই বিষয়গুলোতে দৃষ্টি জ্ঞাপন করে তার সমস্যা সমাধান করার চেষ্টা করে। আমরা একেবারে শেষ করার আগে আপনার আরো কোনো বক্তব্য রয়েছে কি এই বিষয়কে কেন্দ্র করে? ত্রিপুরাবাসীকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামটি দেখার জন্য। এ বলে আমাদের এখনকার এই বিশেষ আলোচনা সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।